কিউএন এর দিকে অতিরিক্ত মনোযোগ দেওয়া যাবে না, তাহলে ক্লাসের মনোযোগটা ব্যাহত হয়ে যাবে। ঠিক আছে? আর এই যে ভাইয়া রিপিট করেন এই ধরনের কথা কিউএন তে বলা যাবে না। ঠিক আছে? তুমি এখানে মন্তব্যগুলো না দিয়ে তোমার কোয়েশ্চেন গুলো দিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। ভাইয়া তো ভাইয়া চলে আসছেন, ভাইয়া আশা মিউট করি করা এখন আছে মনে হয়। প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ, যে আমি আছি, কারণ বলতেছি আমি কিছু বলিনি, লিখে ফেলছি মাঝখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অয়ন। তো দেখো তোমাদের কিন্তু অয়ন ভাইও কিছু কথা বুঝাই বলতেছিলেন, ঠিক আছে? তাহলে তোমার শুনছো, তাহলে আমি আবারও আমার আগের জায়গায় চলে আসি। তো তোমাকে এতটুকুই বলছিলাম যে এসআই এবং সিজিএস এককে কখনোই ইকুয়াল বলা যায় না, কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে। তো তুমি যে সংখ্যাটা ইউজ করতেছো, বেসিক্যালি এইটাকে আমি তুল্যাঙ্ক হিসাবে চিন্তা করতে পারি। তাহলে কৃত কাজকে যদি আমি জুল এককে নাও এবং উৎপন্ন তাপ শক্তিকে ক্যালোরি এককে নাও, তাহলে ব্যালেন্স করার জন্য হয় তুমি এটা করো যে 4.2 জুল মানে 1 ক্যালোরি, অথবা 1 জুল মানে 1/4.2 ক্যালোরি, বা ভাগ করলে ক্যালকুলেটরে পেয়ে যাবা 0.24 ক্যালোরি। মানে হয় যে কোনো একটা ইউজ করো। তাহলে এটাকে বোঝানোর জন্য আমি হাতের ডান দিকে গ্রিন কালার দিয়ে এই সূত্রকে আরেকবার লিখছি। তাহলে ডাব্লিউ সমান সমান জে এইচ, তাহলে জে বা তাপীয় তুল্যাঙ্ক সমান সমান ডাব্লিউ বাই এইচ। কৃত কাজকে আমি জুলে রাখবো এবং তাপ শক্তিকে আমি ক্যালোরিতে রাখবো। তাহলে অনুপাত করলে কত হয়? তাহলে জুল এবং ক্যালোরিকে ভাগ করতে হবে। তেমন ভাবতে বা তেমন চিন্তা করতে কোনো সমস্যা হয়নি, ঠিক আছে? তো তোমরা এখন বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে করতে দেখবা যে একসময় ব্যাপারগুলো সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এটা গেল তোমার এখানে জুল এবং ক্যালোরি কথাবার্তা। এবার আমি তোমাকে নিয়ে যাই এখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে অ্যাকচুয়াল চেহারা, এটা দেখতে কিরকম। তো ব্যাপার হচ্ছে এরকম, তুমি একটা শক্তি ইনপুট করবা, তাপ শক্তি দিবা। এই তাপ শক্তি দিলে অন্তস্থ শক্তি ইন্টারনাল এনার্জির পরিবর্তন হবে এবং কিছু কৃত কাজ হবে, তাই তো? তাহলে কিউ সমান সমান ইউ প্লাস ডাব্লিউ। আমি উপর একবার লিখে দিচ্ছি কোনটা কি জিনিস। তুমি হচ্ছে হিট এনার্জি বা তাপ শক্তি ইনপুট দিবা সিস্টেমে, দিলে কি হবে? দিলে তোমার ভিতরে কিছু ইন্টারনাল কাজে ব্যয় হয়ে যাবে। আমাদের শরীর যেমন বৃদ্ধি পায়, এই কাজে ব্যয় হবে এবং কিছু তুমি কাজ করবা বা ওয়ার্ক ডান হবে। আমি এক্সটার্নাল বলতে পারি বা সিম্পলি ওয়ার্ক ডান বললাম। আচ্ছা, তো এই চেহারাটাকেই অনেক বইয়ে এইভাবে লেখছে, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। মানে তাপ শক্তির পরিবর্তন সমান সমান উৎপন্ন অন্তঃস্থ শক্তির পরিবর্তন যোগ কৃত কাজের পরিবর্তন বা বেসিক্যালি কৃত কাজ। আবার অনেকে ডি কিউ না লিখে কিছু কিছু বইয়ে ডেল্টা কিউ সমান সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ এভাবেও লেখা আছে। কোনো ব্যাপার না, সব একই কথা। কেন কিউ দিয়ে লিখলাম না? কিউ মানে হচ্ছে তোমার ডিরেক্টলি তাপ শক্তি, আর ডিকিউ মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র তাপ শক্তি, কারণ বেশি বেশি শক্তি না হইতেই পারে, তাই তো? তো এই জন্য এই তিনটা চেহারাই আসলে ঠিক, কোনটাই ভুল না, তিনটাই ঠিক আছে। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপ। এখন দেখো হাতের ডান দিকে তোমাকে ছবি দেওয়া আছে। এখানে ঘটনা কি ঘটতেছে? একটা সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, ওই গ্যাসটাকে তুমি যদি এখন আস্তে আস্তে নিচ থেকে তাপ দেওয়া শুরু করো, দেখা যাবে এটা আয়তনে একটু বৃদ্ধি পাইলো। আয়তনের বৃদ্ধি হওয়া মানে কি? গ্যাসটা এক্সপ্যান্ড করলো, সম্প্রসারণ করলো, এবং এইটার জন্য কিছুটা কৃতকাজ হবে। এই কৃতকাজটাই কিভাবে বের করা যায়? আমি চাইলে এই কৃতকাজটাকে ডিরেক্টলি, মানে এই যে ডিডব্লিউ, এটাকে ডিরেক্টলি লিখতে পারি পি ডিভি। কিভাবে লিখতে পারি এই ব্যাপারটা আমি তোমাকে একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি, জাস্ট মাথায় রাখো যে এই ব্যাপারটাও ঘটানো যাইতে পারে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে তো গাণিতিক রূপ আমি দেখতে পারলাম, কিন্তু যদি মাথায় একটা প্রশ্ন করি যে তাপগতিবিদ্যায় কতগুলো প্রক্রিয়া হওয়া সম্ভব? তাপগতিবিদ্যায় 4টা প্রক্রিয়া হওয়া সম্ভব। এটাকে নিয়ে আরেকটু পরে আমরা কথা বলবো। তার আগে আমি তোমাকে এটা বুঝাই নেই যে কিভাবে কৃত কাজের মানটা পিডিভি লেখা যায়। আসো, তো সেই দিকে যাবো। তার আগে আরেকটা কথা বলি, এই যে অন্তঃস্থ শক্তির ব্যাপার। অন্তঃশক্তি কিন্তু অ্যাকচুয়ালি নির্ণয় করা যায় না। যেমন ধরো এখানে পানির মধ্যে ভিতরে অনেক অণু পরমাণু, এমন কোন মেশিন নাই যেটা দিয়ে আমি চাইলে ডিরেক্টলি অন্তঃস্থ শক্তির মানটা নির্ণয় করতে পারি, এমন কোন মেশিন আবিষ্কৃত হয় নাই। কিন্তু হ্যাঁ, আমি এটা পরিবর্তন দিয়ে চিন্তা করতে পারি যে আমি এতটুকু তাপ শক্তির পরিবর্তন ঘটাইলাম এবং আমি এখান থেকে ডেল্টা ডাব্লিউ পরিমাণে কাজ শক্তি পাইলাম। তাহলে এখানে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কত হবে? এই শক্তির পরিবর্তনটা হবে যতটুকু তাপ শক্তি দিলাম মাইনাস ও যতটুকু কাজ করবো। মানে আমি এখান থেকে প্যাসিভ ভাবে বের করতে পারবো অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কত। কিন্তু কোনো মেশিন দিয়ে
ডিরেক্টলি একবারে বের করা সম্ভব না, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এগুলো আবার কখন প্লাস হয় কখন মাইনাস হয় এরকম কথাবার্তাও আছে, মানে এখানে ডেল কিউ, তারপর ডেল ইউ এবং ডেল ডাব্লিউ, এরা তিনজনই পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে। পজিটিভ মানে কি এবং নেগেটিভ মানে কি, এই ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝতে হবে। আসো, তো তার আগে আমি কৃত্য কাজের বিষয়টা বোঝানোর চেষ্টা করি। খেয়াল করো, এখানে একটা সিলিন্ডারের ভিতরে নীল কালারের গ্যাস আছে এবং তার উপর সুন্দর মতো পিস্টন আছে, তাই তো? তো আমরা জানি এই পিস্টন দিয়ে বল প্রয়োগ করলে গ্যাসের মধ্যে একটা চাপের সৃষ্টি হয়। ক্লাস 9-10 পড়ে আসছিলাম, চাপ সমান সমান এফ বাই এ, প্রযুক্ত বল ভাগ এরিয়া, অথবা প্রযুক্ত বল সমান সমান প্রেসার ইনটু এরিয়া বলতেই পারি, তো মানা করে নাই। এখন চিন্তা করে দেখো, এই ছবিতে বোঝানো হচ্ছে নিচের গ্যাসটা যখন সম্প্রসারিত হচ্ছে বা এক্সপ্যান্ড হচ্ছে, এটা এই পিস্টনটাকে ঠেলা মেরে এই ডট 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 পয়েন্ট থেকে ঠেলতে 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 এই জায়গাতে নিয়ে আসছে। তাহলে উপর দিকে কতটুকু সরাইছে? উপর দিকে ছোট্ট হাতের ডি পরিমাণের একটা সরণ ঘটাইছে, মানে ঠেলা দিয়ে 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 সরাই আনছে। তো ভালো কথা, এই ক্ষেত্রে প্রযুক্ত বল বের করে ফেললাম কিভাবে, গ্যাস যতটুকু প্রেসার দিবে আর সিলিন্ডারের ক্ষেত্রফল মানে এই পিস্টনের ক্ষেত্রফলটা ইউজ করলাম, তাহলে গ্যাস কর্তৃক প্রযুক্ত বল পেয়ে গেছি। তাহলে এখন কি দরকার? কৃতকাজ বের করা দরকার। তাহলে কৃতকাজ কি বের করতে হবে? আমরা জানি কৃতকাজ সমান সমান এফ ইনটু সরণ। তাই যদি হয় তাহলে আমি এখন এখানে এফ এর পরিবর্তে লিখলাম পি এ, আর এস মানে কি সরণ, সরণের পরিবর্তে লিখলাম আমি ডি। ডি কেও লিখলাম, এই যে উপর দিকে দেখো আমার ড্রয়িং এ বলা আছে ডি পরিমাণের সরণ এখানে উপর দিকে ঘটতেছে। তাহলে আমি যদি এখন এরিয়া এবং ডি কে গুণ করি, এটা কি একটা ভলিউম চলে আসলো না? তার মানে প্রেসার ইনটু ভলিউম, তার মানে এই যে আমি ভি লিখলাম, এই ভি কথার মানে হচ্ছে ভলিউম। তাহলে কৃতকাজ সমান সমান প্রেসার ইনটু ভলিউম, অথবা আরেকটু সুন্দর করে বলতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র কৃতকাজ সমান সমান গ্যাস কর্তৃক প্রদত্ত চাপ ইনটু ক্ষুদ্র ক্ষুদ্র ভলিউম। মানে এখানে ভি বলতে আমি ডিরেক্টলি ভলিউমটাকে বলতেছি, বুঝতে পারছো? তাহলে আশা করি এখন বোঝা গেল যে কেন ক্ষুদ্র কাজ সমান সমান পি ইনটু ডিভি হয়ে গেল। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, আমি এটার পরিবর্তে লিখতে পারি ডি ইউ প্লাস প্রেসার ইনটু আয়তনের পরিবর্তন অথবা ক্ষুদ্র ক্ষুদ্র আয়তন। এখানে আয়তনের পরিবর্তন বলা যায় বা ক্ষুদ্র ক্ষুদ্র আয়তন দিয়েও বলা যায়। বেসিক্যালি আমরা এখানে আয়তনের পরিবর্তনটাই বলবো, অর্থাৎ কতটুকু চেঞ্জ হইল, মানে নতুন মান থেকে পুরাতন মানকে বিয়োগ করে দিব। সো এখানে ডিভি বা আয়তনের পরিবর্তন কথার মানে হচ্ছে নতুন আয়তন মাইনাস আগের আয়তন, পরিবর্তন দ্বারা কৃত কাজ। আশা করি তোমরা এই ছোট্ট ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে বুঝে গেলে আমাকে চ্যাট বক্সে বলো তো যে ভাই আমি কেন ডিডব্লিউর পরিবর্তে এই পিডিভি বা ডিভি লিখলাম, এটা বোঝা গেল কিনা? তাহলে বোঝা গেল, চ্যাট বক্সে ছোট্ট করে একটু ওয়াই লিখে দিলেই হবে যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আর তোমার যখন অয়ন ভাইয়াও বললো যে আসলে তো আমরা অনেক কিছুকে সুন্দর করে ইজি করে বলতেছি, একটু বই পড়তে হবে, বই পড়ে তোমাদের আরো যে কনফিউশন ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। সব কিছু তো একদিনে বোঝা যায় না, তাই না? ধীরে ধীরে শিখে যাবা, একদম ভয় পাওয়ার কিছু নাই। তাহলে ডি ডাব্লিউ বলতে কি বোঝানো হচ্ছে? ডি ডাব্লিউ বলতে বোঝানো হচ্ছে কৃতকাজ বা তোমার কাজের পরিবর্তন। ঠিক আছে, এই ছোট হাতে ডি মানেই পরিবর্তন বুঝাচ্ছি। আর ড্রয়িং এ ছোট হাতে যে ডি ছিল, এই দেখো একটু লেজার দিয়ে দেখাই, এই যে এই ছোট হাতে ডি কথা মানে হচ্ছে সরণ। পিস্টনটা আগে এই জায়গায় ছিল, এই ডট ডট জায়গায় ধাক্কা খেয়ে উপরে সরে গেল। এখন তুমি বলো তো, এরিয়া এবং হাইট গুণ করলে কি ভলিউম পাওয়া যাবে না? এরিয়া এবং হাইট গুণ করলে ভলিউম পাওয়া যাবে। এই ডি মানে কি একটা হাইট না, উপরে উঠে গেছো, তাহলে ক্ষেত্রফলের সাথে একটা উচ্চতাকে গুণ করলে তার আয়তন পাওয়া যায়। ক্লাস 8 এর ঘন জ্যামিতি, প্রেসার জায়গায় প্রেসার থাকলো। সো বেসিক্যালি এই ভাই ব্যাপারটা ঘটে গেল। খুব সিম্পল ওয়েতে আমি চেষ্টা করছি বুঝাইতে, হোপফুলি বুঝতে পারছি। আর কিছু যদি বুঝা বাদ থেকে থাকে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, তোমার ভিডিও থাকবে আর প্লাস তুমি তো একটু বই দেখতেই পারবা, একটু বই পড়তে হবে, তো না পড়লে তো সব বুঝবা না, একটু বই পড়তে হবে। আচ্ছা, তোমাকে বলছিলাম না তাপগতিবিদ্যার প্রথম সূত্রের প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। ব্যাপারটা কি ভেঙ্গে ভেঙ্গে বলবো, সবাই ঠান্ডা মাথায় শুনবা। তাই ডি কিউ কথা মানে কি? কিউ কথার মানে হচ্ছে বেসিক্যালি তাপ শক্তি কিউ, ঠিক আছে? তাই ডি কিউ কথা মানে কি? ডি কিউ কথার মানে হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, মানে বাড়লো না কমলো এটা খেয়াল করতে হবে। তাহলে পরিবর্তন কিভাবে বের করতে হয়? নতুন তাপ শক্তি মাইনাস আগের তাপ শক্তি, এই তো। এখন তুমি আমাকে বলো তো, যদি এই ডি কিউ এর মানটা পজিটিভ আসে
এই কথা মানে কি? এই কথার মানে হচ্ছে নতুন তাপ শক্তি আগের চেয়ে বেশি। তো লজিক্যালি ভাবো, বড় মান থেকে ছোট মানকে বিয়োগ করলে প্লাস পাওয়া যায়। তার মানে কোনো একটা সিস্টেমে, ধরো এটা হচ্ছে আমার একটা সিস্টেম, এই সিস্টেমে আগে ছিল 400 জুল তাপ শক্তি, আমি বাহির থেকে এর মধ্যে আরো 1000 জুল তাপ শক্তি দিলাম। তাহলে এখানে Q1 কত? Q1 হচ্ছে আগে ছিল 400 জুল তাপ শক্তি, আর Q2 কত হবে? আমি দিছি আরো 1000, মিলেমিশে কত হইলো? 1400 জুল তাপ শক্তি। তাহলে এখন যদি বলি বলো তো বাচ্চারা, এখানে তাপ শক্তির পরিবর্তন কত, কিভাবে বের করবা? এখন যা আছে মাইনাস আগে যা ছিল, তো এর মানটা কত হবে? 1000 জুল। এবং এটা কোনটা? যেটা তুমি বাহির থেকে ইনপুট দিছো। তার মানে যখন ভিতরে সিস্টেমে তাপ ঢুকবে তখন এই ডিকিউটা হয়ে যাবে পজিটিভ, আর এই ব্যাপারটা উল্টা ঘটলেই সিস্টেম থেকে তাপ হারাবে, তখন এটার মানটা হয়ে যাবে ঋণাত্মক অথবা নেগেটিভ। এই সিম্পল ব্যাপারটা কি বুঝতে পারলা? বুঝে গেলে চ্যাট বক্সে ওয়াই লিখো। কিউ মানে তাপ শক্তি, ডিকিউ মানে তাপ শক্তির পরিবর্তন, মানে নতুন শক্তি মাইনাস আগের শক্তি। আগেই ছিল 400, আমি দিছি আরো 1000, তাহলে মিলেমিশে হয়ে গেল 1400। তাহলে কতটুকু বাড়লো? 1000 জুল বৃদ্ধি পাইলো, সিস্টেম তাপ পাইলো, এই জন্য ডিকিউটা হচ্ছে পজিটিভ। ঠিক একই ভাবে আমি যদি এখন ডিইউ বলি, ডিইউ মানে কি? ডিইউ কথা মানে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। তাহলে আমি যখন কাউকে ভালো মতো খাওয়াই পড়ায় বড় করি, তো ওর তো অন্তস্থ শক্তির পরিবর্তনটা অবশ্যই ধনাত্মক হওয়া উচিত না। তার কারণ কি? নতুন শক্তি মাইনাস আগের শক্তি, ও যদি ভিতরে ইনপুট নিচ্ছেই, তার মানে এই পরিবর্তনটা তখনই পজিটিভ হবে যদি নতুন মানটা আগের চেয়ে বেশি হয়, মানে বেসিক্যালি ওর শরীরের গ্রোথ হচ্ছে, ওর ভিতরে জিনিসপত্র ইনক্রিজ করতেছে। সো বৃদ্ধি পাওয়া মানে ইনক্রিজ করা মানে পজিটিভ, খুব সিম্পল কথা। এবং সিমিলারলি একই ভাবে বলা যায় ডিডব্লিউ পজিটিভ মানে হচ্ছে কৃতকাজ হওয়া, এই তো আর কিছু না। এছাড়া একজন দুষ্টমি করতেছে, ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, পোলাপান অনেক শয়তান করে, ঠিক আছে, শয়তানি করা ভালো জিনিস, কোনো ব্যাপার না, আশা করি বুঝতে পারছো। এখন যদি বলি ভাই আমাকে একটা নেগেটিভ এক্সাম্পল বলেন তো। আচ্ছা, এই উত্তরটা তুমি একটু পরে একটা অঙ্কের মধ্যে পেয়ে যাবা। তাও বলে রাখি নেগেটিভ কথার মানে কি। নেগেটিভ কথার মানে হচ্ছে এই মুহূর্তে যা আছে পরবর্তী মুহূর্তে কমে যাবে। ধরো আমার কাছে এখন 10 টাকা আছে, 1 ঘন্টা পরে আমার কাছে থাকবে 5 টাকা, কমে গেল না? এই কমে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ, মানে আমার সিস্টেমের তাপ শক্তি হারাইলো, আমার সিস্টেমের অন্তস্থ শক্তি কমে গেল। এই সবকিছু কমে যাওয়া বা বের হয়ে যাওয়া, এই ব্যাপারটাই তোমার হচ্ছে বেসিক্যালি নেগেটিভ। ঠিক আছে, ঠান্ডা মাথায় ভাবো, দেখবা বুঝতে পারো, ভয়ের কিছু নাই। আচ্ছা, ক্লাস এখন আমরা এই টপিক থেকে তাহলে অঙ্ক করে একটু বোঝার চেষ্টা করি। তো সেই দিকে যাওয়ার আগে তোমাদেরকে তাপগতিবিদ্যায় যে প্রক্রিয়াগুলো আছে আমরা সেগুলো একটু নাম নিয়ে নিই। তো তোমাদের বইয়ে টোটাল 4টা প্রক্রিয়া বা 4টি প্রসেসের কথা বলা আছে। তা মনে রাখবা, তাপগতিবিদ্যার 4টি প্রসেস নিয়ে তোমরা পড়বা। প্রথমেই হচ্ছে সমচাপ প্রথম প্রক্রিয়া, বা বলতে পারো আইসোবারিক প্রসেস। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সম আয়তন প্রক্রিয়া। আমি আর আয়তনটা প্রক্রিয়া লিখলাম না, রেসিপি সমচাপ সম আয়তন লিখতেছি। এর পরেরটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এবং তার পরেরটা হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। আমি জাস্ট নামগুলো লিখলাম। এখন তোমাকে ভেঙে ভেঙে বোঝাবো, প্লিজ কাইন্ডলি এখন কেউ প্রশ্ন করো না, তাহলে কিন্তু কথাগুলো মিস করবা। এই হইলো আমার 4টা প্রক্রিয়া। 4টা নাম কিভাবে আসলো আমি ভেঙে বলতেছি। সমচাপ, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে চাপের কখনো পরিবর্তন হবেই না, তাই তো? তার মানে নতুন চাপ P2 সমান সমান আগের চাপ P1, কখনোই কোনো পরিবর্তন হবে না। তার মানে ডিপি, ডিপি কথার মানে কি? ডিপি কথার মানে হচ্ছে নতুন চাপ মাইনাস আগের চাপ, তাই ডিপি সমান সমান 0। ভালো করে ভাবো, সমচাপ মানে কোনো পরিবর্তন নাই, মানে পরিবর্তন সমান সমান 0, অথবা আগেও যা ছিল পরেও তাই থাকবে। এটা হচ্ছে সিম্পল কথা। ঠিক একই ভাবে এখন আমি সম আয়তন নিয়ে কথা বলতে চাই। সম আয়তন মানে কি? নতুন আয়তন সমান সমান আগের আয়তন, অথবা বলতে পারি আয়তনের যে পরিবর্তন মানে ডিভি, এটা কি হবে? V2 মাইনাস V1 ইকুয়াল টু 0। তোমরা যদি এই পর্যন্ত বুঝো যে আমি কেন ডিপি আর ডিভি কে 0 লিখলাম, সমচাপ এবং সমায়তন কি মিন করলাম, জাস্ট ম্যাথমেটিক্যালি আমাকে চ্যাট বক্সে ওয়াই লিখতে পারো যে বুঝতে পারছি ভাইয়া যে সমচাপের ক্ষেত্রে কেন ডিপি 0 হয়
আর সম আয়তনের ক্ষেত্রে কেন ডিভি শূন্য হয়। ভেরি গুড, এই তো দেখছো পোলাপান কিন্তু বুঝে গেছে। ব্যাপারটাকে ম্যাথমেটিক্যাল আগে একটু ইজি ভাষায় বুঝো, তারপরে আরো কঠিন করে বোঝা যাবে, ঠিক আছে? ফাইন। এখন যাব আমরা সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। সমুষ্ণ কি মনে হয়? উষ্ণ। উষ্ণ মানে কি? গরম গরম, বা বলতে পারি তোমার সিম্পলি টেম্পারেচার। তাহলে সমুষ্ণ প্রক্রিয়া সমান সমান টেম্পারেচার, কখনোই তাপমাত্রা চেঞ্জ হবে না। এই তো আমি বুঝে গেছি যেখানে তাপমাত্রা কোনো পরিবর্তন নাই, এটা কিভাবে লিখতে হবে? নতুন তাপমাত্রা T2 সমান সমান আগের তাপমাত্রা T1। তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তন ডিটি সমান সমান শূন্য। কারণটা বুঝে গেছো, আগের বারের মতোই। সমুষ্ণ সমান সমান উষ্ণতা সমান সমান টেম্পারেচার। এবং ফাইনালি আসি আমরা রুদ্ধতাপীয় এই প্রক্রিয়ার জন্য। এই নামটা শুনে হুট করে কারো মাথায় ঢুকে না, কি কইলো? রুদ্ধ কথার মানে হচ্ছে ব্লক বা আটকায় ফেলো, বা তুমি এখানে কোনো আদান প্রদান করতে পারবা না। রুদ্ধ মানে সিম্পলি আটকায় ফেলো বা ব্লক করে ফেলো। তো রুদ্ধ কাকে করবা? তাপীয়। তুমি তাপকে আটকাও, তার মানে তাপের কোনো আদান প্রদান করা যাবে না। তাহলে আমার সিস্টেমে নতুন যে তাপ Q2 সমান সমান আগে যা ছিল তাই, ও কিছু নিবেও না, ও কিছু দিবেও না। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান হবে না, এবং এই জন্য ডিকিউ সমান সমান শূন্য। দেখছো আমি কিন্তু চারটা প্রক্রিয়ার ক্ষেত্রে যে চারটা ক্রাইটেরিয়া বা চারটা সংজ্ঞা, আমি চারটা সংজ্ঞাকে তোমাদেরকে একদম সিম্পল ভাষায় লিখে দিছি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাইয়া সমচাপ ব্যাপারটাকে একটু গ্রাফে বুঝাবেন। অবশ্যই, একটু তোমাকে গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি এখন সমচাপের গ্রাফ আঁকবো, খেয়াল করো। তো এখানে আমি পি ভার্সেস ভি এই গ্রাফটাকে আঁকতেছি। তুমি চিন্তা করে দেখো তো, হাতের বাম পাশে একটা ছবি দেখতে পারতেছো, এখানে সিলিন্ডার আছে। সিলিন্ডারের ভিতরে এখন যে গ্যাসের আয়তন, এটা হচ্ছে ধরো VI, মানে ভি ইনিশিয়াল, প্রথম আয়তন বা আদি আয়তন। আর এখানে সিলিন্ডারের নিচে আগুন দিয়ে তাপ শক্তি দেওয়ার কারণে এই গ্যাসটা একটু সম্প্রসারিত হয়েছে, এই গ্যাসটার আয়তন বৃদ্ধি পাইছে। তাহলে এখন এই আয়তনটা হচ্ছে VF অথবা ফাইনাল ভলিউম বা শেষ আয়তন। খালি চোখে বুঝতে পারতেছি যে এখানে কিন্তু আয়তনটা একটু বৃদ্ধি পায়। উপরে দুইটা ওয়েট রাখা ছিল, মানে দুইটা ভর রাখা ছিল। এবং দেখো যখন আয়তনটা বৃদ্ধি পাইছে তখনও কিন্তু দুইটাই ভর রাখা আছে, মানে এই পিস্টনের উপরে যে প্রযুক্ত চাপ সেটা কিন্তু জাস্ট এই দুইটা ভরের জন্যই প্রযুক্ত চাপ। চাপের কিন্তু কোনো পরিবর্তন নাই, চাপ সেমই আছে, কিন্তু আয়তনটা বাড়তেছে বা কমতেছে, মানে আয়তনটা ইচ্ছা মতো চেঞ্জ হইতেছে। তাহলে একবার ভেবে দেখো তো, আয়তনের মানটা 0, 1, 2, 3, 4, আয়তনের মান ধীরে ধীরে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বা কমতেছে কমতেছে কমতেছে, যে কোনো কিছু হইতে পারে। কিন্তু চাপের মানটা একটা নির্দিষ্ট মানে এসে কি আটকায় গেছে না? যেমন ধরো এখানে তোমার কি ছিল, দুইটা ব্লক ছিল, মানে দুইটা ভার উপরে দেওয়া ছিল। তো এই দুইটা ভারের জন্য ধরো একটা নির্দিষ্ট চাপ পাওয়া যাবে P1। জাস্ট ধরো তোমার আয়তন যতই চেঞ্জ হোক না কেন এই চাপের কিন্তু কোনো চেঞ্জ নাই। মানে যখন তোমার ভলিউম 1 তখন চাপের মান P1, ভলিউম 2 হইলেও চাপের মান P1, 3 হইলেও P1, ভলিউম 4 হইলেও P1। তার মানে যখনই সমচাপের তুমি গ্রাফ আঁকবা এই গ্রাফটা আয়তনের সাথে এইভাবে সমান্তরাল হয়ে যাবে। তার কারণ কি, আয়তন তো পরিবর্তন হচ্ছে কিন্তু চাপের তো কোনো পরিবর্তন হচ্ছে না। এখন বাচ্চারা চ্যাট বক্সে জানাও এই সমচাপের গ্রাফটা কি বুঝে গেল? আয়তন পরিবর্তন হবে কিন্তু চাপের কোনো পরিবর্তন হবে না।
পরেরটাতে সম আয়তনের ব্যাপারটাতে। তো তোমরা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট পাবলিক, আমার বিশ্বাস তোমরা নিজের এখন গ্রাফটা আঁকতে পারবা সম আয়তনের ক্ষেত্রে কিরকম হবে। ঠিক আছে, এই পিকচারে কিন্তু মানে এই গ্রাফে ওয়াই অক্ষের কোনো পরিবর্তন নাই। তার কারণ কি, ওয়াই অক্ষে চাপের একটা মাত্র মান আছে, বাড়েও না কমেও না। ঠিক আছে, এই জন্য এখানে তোমার আয়তনের সাথে সমান্তরাল হয়ে গেছে। আচ্ছা একবার ভেবে দেখো তো, যদি বলি এই সমচাপ প্রক্রিয়ার জন্য আমাকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা একটু লিখে দেখাও তো। সমচাপ প্রক্রিয়ায় ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডিডাব্লিউ। আমাকে তোমরা একটু কষ্ট করে বলো তো, এই যে লাল কালার দিয়ে আমি একটা সূত্র লিখলাম, এইখানে সমচাপের জন্য কোথাও কি শূন্য বসাতে পারবো? সমচাপের ক্ষেত্রে তাপগতিবিদ্যার এই সূত্রে কোথাও কি শূন্য করা যাবে? দেখো তো একটু চিন্তা করে, কোথাও শূন্য করা যায় কিনা। আর না থাকলে বলো নো, পসিবল না। আর ডিডাব্লিউ কে তুমি লিখবা পিডিভি। একটু বলো দেখি বাচ্চারা, কোথাও কি কিছু শূন্য করা পসিবল কিনা, একটু মাথা খাটাই বলো তো। ভেরি গুড, এই তো সুন্দর, বুঝে গেছো। সবাই বলতেছে না ভাই এখানে শূন্য বসানো কিছু নাই, তার কারণ সমচাপ মানে প্রেসারের পরিবর্তন শূন্য, কিন্তু তো আপনার ইকুয়েশনে কোনো ডিপি তো নাই, চাপের তো পরিবর্তনই নাই, তো শূন্য হবে কে? এক্স্যাক্টলি এইভাবে চিন্তা করবা যে হওয়ার তো কিছু নাই, তো হবে কে? তার মানে পদার্থ সরি তাপগতিবিদ্যা যে প্রথম সূত্র, কোনো অল্টার করার দরকার নাই, যেমনি আছে তেমনি থাকবে, শেষ, আর কোনো কথা নাই। এবার আমরা যাব দ্বিতীয় প্রক্রিয়ায়, সমায়তন। এইবার দেখবা একটা ছোট গন্ডগোল লেগে যাবে। তাহলে আমি যদি সমায়তন প্রক্রিয়ার কথা বলি, এটার জন্য কি একটু গ্রাফ আঁকা উচিত না? তাহলে আসো একটা গ্রাফ নিলাম, যেই গ্রাফের এক্স অক্ষে নিব আয়তন এবং ওয়াই অক্ষে নিব আমি প্রেসার, তাই তো? আচ্ছা, এটাকে বোঝানোর জন্য আমি হাতের বাম পাশে একটা ছবি হেল্প নিব। খেয়াল করে দেখো, এই ছবিতে কিন্তু প্রেসার P1টা ছোট, বাট P2 কিন্তু অনেক হাই। এই দেখো যে উপরে স্কেল, P2 কিন্তু বেড়ে গেছে, মানে ডান দিক যাওয়া মানে প্রেসার বেড়ে যাওয়া, P2 বেড়ে গেছে P1 এর তুলনায়। কিন্তু আমার তো সিলিন্ডারটা আবদ্ধ, মানে সিলিন্ডারের আয়তন তো আর চেঞ্জ হচ্ছে না। তো তুমি যত নিচ থেকে তাপমাত্রা বাড়াচ্ছ, তোমার কিন্তু এটার ভিতরে শক্তি জমা হচ্ছে, প্রচুর প্রেসার ক্রিয়েট করতেছে, চাপের মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আয়তনটা ফিক্স হয়ে গেছে, আয়তনের কোনো নামগন্ধ নাই, ও এক জায়গায় পড়ে আছে। তার মানে চাপের মানটা 0, 1, 2, 3 এরকম করতে করতে চাপের মানটা অনেক বাড়তেছে, 1, 2, 3 চাপের মান কিন্তু বাড়তেছে। কিন্তু আয়তনের কি হয়েছে, আয়তন একটা নির্দিষ্ট জায়গাতে এসে চুপ করে বসে আছে, বাড়েও না কমেও না। তার মানে তোমার চাপের মানটা যাই হোক না কেন, আয়তন আজীবনই এই একটা মানই কন্টিনিউ করতেছে। তখন এই চারটা দাগকে ধরে যে একটা সিম্পল টার্ম দিয়ে দিই, আমার গ্রাফটা কমপ্লিট। তো তোমরা আমাকে একটু আগে বলছিলে যে ভাইয়া এই গ্রাফটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার জন্য গ্রাফ। সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা কার সমান্তরাল হবে? চাপের সমান্তরাল হবে, মানে চাপ কোথায় আঁকছি? ওয়াই অক্ষে আঁকছি, তো ওয়াই অক্ষে সমান্তরাল হবে। তাহলে আসো তো আমরা একটু এখানেও ভেবে দেখি, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিছু একটা করা যায় কিনা। তাই না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন তোমরা আমাকে চ্যাট বক্সে বলো, কিছু কি শূন্য করা যাবে? আমার মনে হয় যাবে, একটু ভেবে বলো তো কোথায়। ভেরি গুড, এই তো সবাই একদম টু দি পয়েন্টে ধরছো যে ভাইয়া যেহেতু এটা আপনার ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম সেম, তার মানে কি নতুন ভলিউম থেকে আগের ভলিউমকে বাদ দিলে শূন্য পাবো, তার মানে ডিভি বা আয়তনের পরিবর্তনটা শূন্য হবে। তাহলে আপনি কষ্ট করে এখানে জিরো বসাই দেন, তাহলে ডি কিউ সমান সমান ডিইউ পাওয়া যাবে। এই যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার, তার মানে সমায়তন প্রক্রিয়ায় যেহেতু যেহেতু আয়তনের কোনো পরিবর্তন নাই, অতএব এখানে কৃত কাজ ডিডাব্লিউ সমান সমান পিডিভি সমান সমান শূন্য। তাহলে বাচ্চারা একটা এমসিকিউ, আমাদের তাপগতি প্রক্রিয়ায় যে চারটা প্রক্রিয়া আছে, সেখানে কোন প্রক্রিয়ায় কৃত কাজ অলওয়েজ জিরো হবে? চ্যাট বক্সে জানাও তো, চারটা প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়ায় কৃত কাজ আজীবনী শূন্য হবে? তো বলো দেখি। উত্তরটা হচ্ছে সম আয়তন। সবাই পারছো, ভেরি গুড। এবং এটা মনে রাখবা, এটা একটা এমসিকিউ প্লাস অঙ্কের একটা স্পেশাল পয়েন্ট। সমায়তন প্রক্রিয়ায় কখনোই কৃত কাজ পাওয়া যাবে না, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু অলওয়েজ জিরো। আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করো, ডিকিউ এই কথা মানে কি? ডিকিউ কথার মানে হচ্ছে তাপ শক্তির পরিবর্তন
তাই না? আর ডিইউ কথার মানে কি? ডিইউ কথার মানে হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। তার মানে তোমার সম আয়তন প্রক্রিয়ায় তুমি যতটুকুই তাপ দিবা পুরাটাই ব্যয় হয়ে যাবে শুধুমাত্র অন্তস্থ শক্তির পরিবর্তনের জন্য, অন্য কিচ্ছু হবে না। তা মাথায় রেখো, ডিকিউ সমান ডিইউ কথা মানে কি? আমি ওকে যাই খাওয়াবো পুরাটাই শুধুমাত্র ও নিজের বডির ইন্টারনাল কাজে ব্যয় করে ফেলবে, ও এক্সট্রা কোনো কাজ করবেই না। মানে পিওর আইলসা, 3 বেলা ভাত খাওয়াবা, ও খাবে, মোটা হবে, আর বাথরুম যাবে, ও জীবনও কোনো কাজ করবে না। এই হলো সম আয়তন প্রক্রিয়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওর আয়তন বাইরে থেকে চেঞ্জ হবে না, ও খালি খাবে আর খাবে, ও কোনো চেঞ্জ হবে না। আশা করি ব্যাপারটা বুঝা গেছে। আমি একটু ফানি ভাবে বলি যেন তোমার মাথায় মনে থাকে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, যদিও ফান করে বলতেছি, পরীক্ষায় অবশ্যই প্রশ্ন পাবা এখান থেকে। হোপফুলি তোমরা সম আয়তন সমচাপের গ্রাফ বুঝে গেছো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিভাবে অ্যাপ্লাই করলাম এটাও বুঝে গেছো। এবার চলো কিছু অঙ্ক করা যাক। আচ্ছা দেখো অঙ্কে কি বলছে, পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 500 প্যাসকেল স্থির রাখলাম। এই যে একটা জিনিস মাথায় ঢুকছে, 500 প্যাসকেলে তুমি চাপকে স্থির করছো, তাহলে কি প্রক্রিয়া? এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তাড়াতাড়ি আমি আমার কোশ্চেন সাই লিখলাম সমচাপ, ঠিক আছে? তাহলে সমচাপ প্রক্রিয়ায় চাপকে 500 প্যাসকেলে স্থির রেখে তুমি 750 জুল তাপ শক্তি সরবরাহ করছো। সরবরাহ করা মানে কি? ডিকিউ ভিতরে দিছো, এটা কত? 750 জুল ডিকিউ। করায় কতটুকু কাজ হয়েছে? ডিডব্লিউ, তোমার কাজের পরিমাণটা হয়ে গেছে 1250 জুল। এখন কি করতে বলছে? বলছে এই গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তনটা বের করো এবং এইটার আয়তনের কি পরিবর্তন হবে সেটাও বের করো। তো অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, এখানে খেয়াল করো তো, এই যে ডিকিউ আর ডিডব্লিউ দেওয়া, তুমি ওই ইঞ্জিনের ভিতরে তাপ শক্তি দিছো 750 আর ও কাজ করে ফেলছে 1250, এটা কেমনে সম্ভব? আমি যা দিছি তার চেয়ে বেশি কাজ হইলো কেমনে? খটকা লাগছে না? মানে ধরো আমি তোমায় দিছি 10 টাকা, আর একটা কলমের দাম 20 টাকা, তোমার তো কলমটা কিনতে পারার কথা না, তুমি কিনলা কেমনে? তার মানে তুমি তোমার নিজের পকেট থেকে কিছু টাকা দিছো, আমি 10 টাকা দিছি, তুমিও 10 টাকা দিছো, তারপরে যে এই কলমটা কেনা সম্ভব, তার মানে এই ইঞ্জিনের ভিতর থেকেই কিছু একটা হয়েছে। তাহলে আসো একটু অঙ্ক দেখি। ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডি ডাব্লিউ। তাই ডিইউ বা অন্তঃস্থ শক্তির পরিবর্তন সমান সমান সরবরাহকৃত তাপ মাইনাস কৃত কাজ, বেসিক সূত্র। এখন দেখো তো, তাপ দিছো কত? তাপ দিছো 750, আর কাজ করছো কত? কাজ করছে 1250। তাহলে বিয়োগ করলে কত হয়? 50 বাদ, 7 আর 5 যোগ করলে 12, তাহলে হচ্ছে 500। তাহলে 500 জুল। তার মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে মাইনাস 500 জুল। মাইনাস কাজ করাইতে চাইছি, কিন্তু আমি ওকে এনাফ পরিমাণ শক্তি দেই তো নাই। তখন কি করতে হবে? সিস্টেম তার নিজের ভিতরে যা ছিল ওগুলা দিয়া দিছে। আরেকটা উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি সকালে খাবার খাইছো 750 ক্যালোরি, কিন্তু সারাদিনে তোমার আমি কাজ করাই নিছি 1250 ক্যালোরি। তাহলে যে এক্সট্রা শক্তি তুমি ব্যয় করলা, কোত্থেকে ব্যয় করলা? তোমার শরীরের ভিতরে, মাসেলের ভিতরে ওই শক্তিটা জমা ছিল, ওই জমা শক্তি তুমি ব্যয় করছো, শেষ করে ফেলছো, এবং ওইটার বিনিময়ে তুমি একটা কাজ করছো। এবং যেহেতু তোমার শক্তিটা কমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য অন্তস্থ শক্তির মানটা এখানে নেগেটিভ আসছে, মানে পরিবর্তনটা নেগেটিভ। নেগেটিভ মানে কি? কমে গেছে বা তুমি ক্ষয় করে ফেলছো। এখন বলো এই ব্যাপারটা কি বোঝা গেল যে কেন নেগেটিভ আসলো? ফিল করতে পারছো? আমাকে অনেকে বলছিল যে ভাই একটা নেগেটিভ উদাহরণ দেন তো। এই নাও পুরো অঙ্কটা করে বুঝে দিলাম যে নেগেটিভ কথার মানেটা কি। তুমি তোমার ভিতরের জিনিস দিয়ে যখন কাজ করবা, বাইরের সাপ্লাই ছাড়াই,
তখন এই ব্যাপারটা হবে নেগেটিভ। বা ধরো ব্যাঙের মতো শীতকালে ওর বডিকে গরম করার জন্য কি করে, নিজের ভিতরে যে খাদ্য জমা ছিল ওইটাকে ব্যয় করে। সো ধীরে 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 ওর স্টক শেষ হয়, এই যে নেগেটিভ। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমার লাগবে আয়তনের পরিবর্তন। এখানে আয়তনের পরিবর্তন বের করতে হবে। তো আমি জানি সূত্র কৃত কাজ ডি ডাব্লিউ সমান সমান পি ডিভি। কেন? কারণ সম আয়তন, সরি কারণ সমচাপ। তাহলে এখানে আয়তনের পরিবর্তন ডিভি সমান সমান কৃত কাজকে প্রেসার দিয়ে ভাগ করে দেন, আন্ডার। সো ডি ডাব্লিউ কত প্রশ্নে বলে দিছে, 1250 জুল কাজ করছো। প্রেসার কত ছিল এখানে? 500 ফিক্স ছিল, তাই তো? সমচাপ প্রক্রিয়া তোমরা ভালো মতোই বুঝে গেছো। এখন জাস্ট ভাগ দিয়ে দিব, তাহলে আসে 2.5। তাহলে এখানে আয়তনের পরিবর্তনটা কত হবে? 2.5। একক কি হবে? মিটার কিউব। তুমি এসআই সিস্টেমে অঙ্ক করতেছো, তাহলে আয়তনের পরিবর্তনটা হবে এত মিটার কিউব। সো হোপফুলি তোমরা পুরো অঙ্কটা কিছুটা হইলেও ফিল করতে পারছো। পুরোটা বুঝে গেলে আমাকে চ্যাট বক্সে আরেকবার ওয়াই লেখাও ছোট্ট করে, দেখো তো বুঝতে পারছো কিনা। ছোট্ট একটা ওয়াই লিখে দাও যে পুরো অঙ্কটা তোমার বেসিক মাথায় ঢুকছে কিনা, যে কিভাবে কিভাবে প্রশ্ন করতেছি এবং কিভাবে অঙ্ককে প্লাস নাকি মাইনাসকে আমি জাজ করতেছি। চিন্তা করো, আশা করি তুমি উত্তর পেয়ে যাবে। ভেরি গুড, সবাই দেখলাম যে মোটামুটি বুঝতে পারছো। যেহেতু একবারে বলা বুঝে গেছে, তার মানে তোমারও বুঝতে কষ্ট হবে না। বাসায় এখন একটু বই টই পড়ে দেখবা প্রত্যেকটা অঙ্ক মজা লাগতেছে। একটু প্র্যাকটিস করতে হবে, তো একদিনে তো কিছু হয় না, ধীরে 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 তোমার বেসিকটা পুরোপুরি কমপ্লিট হবে। তা চলো আমরা আরেকটা অঙ্ক করব। তো আরেকটা পোল প্রশ্ন চলে আসছে, তোমাদের আমার বিশ্বাস আছে, তো আমি তোমাকে এই পোল প্রশ্নটা লঞ্চ করে দিচ্ছি। আগে প্রশ্ন পড়ি। একটি সিস্টেমে 150 জুল তাপ শক্তি প্রয়োগ করা হলো। আমি তোমাকে হিন্ট দিয়ে দিব। আচ্ছা আমি লিখে দিই, 150 জুল তাপ শক্তি প্রয়োগ করা হলো, তার মানে কি এটা হচ্ছে ডিকিউ তোমাকে দিছি, এবং এটা দেওয়ার কারণে অন্তস্থ শক্তি 60 জুল বৃদ্ধি পায়। বি কেয়ারফুল, বৃদ্ধি পায়। তাহলে অন্তস্থ শক্তি কি দিয়ে লেখা হয়? ডিইউ দিয়ে লেখা হয়। তাহলে এই সিস্টেমটি পরিবেশের উপরে কি পরিমাণ কাজ করে, মানে ডিডব্লিউ কত নির্ণয় করতে হবে। সো আমি পুরো প্রশ্ন বুঝাই দিলাম। এখন আমি পোলটা লঞ্চ করব এবং আমি এক্সপেক্ট করব তোমরা সবাই আমাকে সঠিক উত্তর দিবা। সময় দিলাম 40 সেকেন্ড। সেটা পোল লঞ্চ হয়ে গেছে, আমি সব লিখে দিছি কোশ্চেনের উপরে। এখন তুমি জাস্ট অঙ্কটা কাইন্ডলি একটু যোগ বিয়োগ করো, পারবা? চেষ্টা করো, পারবা? এখানে কিন্তু অন্তস্থ শক্তির মানটা বৃদ্ধি পাচ্ছে, লস কিন্তু করে নাই। ঠান্ডা মাথায় ভাবো, উত্তর পেয়ে যাবা। তোমাদের কাছে আর 25 সেকেন্ড সময় আছে, তাড়াতাড়ি দেখায় ফেলো। আচ্ছা সেই পোলটা বন্ধ করে দিচ্ছি। তোমরা এখানে ম্যাক্সিমামই সঠিক উত্তরই দিছো। আপাতত পোলটা শেয়ার করলাম না, আমি তোমাকে অঙ্কটা সলভ করে দিই। একদম সিম্পল যোগ বিয়োগ অঙ্ক। তাহলে তুমি দিছো কত? 150। এটা ব্যয় হবে কোথায়? 60 জুল, এবং আরেকটা থাকবে কাজ। সো যোগ বা বিয়োগ করলে কত হয়? 15 থেকে 6 বাদ দিলে হয় 90। তার মানে অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি, 90 জুল। একদম সিম্পল অঙ্ক, দেখছো? কিন্তু যে 60 জুল বৃদ্ধি পায়, এটাকে মার্ক রাখবা। বৃদ্ধি পায় মানে পজিটিভ, ভি বলতে
মানে নেগেটিভ, প্লিজ বি কেয়ারফুল। ঠিক আছে, সো সিম্পল অঙ্ক তোমরা সবাই মোটামুটি পারছো, ভেরি গুড। এখন আসো আমি তোমাকে সমষ্ণ প্রক্রিয়া নিয়ে একটু আরো ডেপথে কথা বলি। তো আমরা সমষ্ণ প্রক্রিয়া জেনে আসছিলাম তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না। সো সমষ্ণ প্রক্রিয়ার জন্য ডিটি হচ্ছে আমার 0, কারণ T2 মানেও যা, T1 মানেও তা। এখন আমার প্রশ্ন হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যখন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তখন আর কি কি হবে না? তাপমাত্রার পরিবর্তন নাই এই কথা মানে কি তাপের আদান প্রদান কিন্তু হওয়ার কথা না। কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম যে ধীরে ধীরে তাপ শক্তি প্রদান করতে হবে। আমি মেন ক্লুগুলোকে লিখে রাখতেছি। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ধীরে ধীরে তাপ সরবরাহ করতে হবে। তুমি বলতে পারো ভাই ধীরে ধীরে কেন করব? কারণ ধীরে ধীরে করলে তাপমাত্রা বৃদ্ধি পাবে না, এটা কন্ডিশন, মানে এটা ফলো করতেই হবে। তাহলে যদি তোমার তাপমাত্রার পরিবর্তন না হয়, তাপমাত্রা পরিবর্তন না হওয়া মানে হচ্ছে অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। আমি আরেকটু বুঝাই বলি, তাপমাত্রা পরিবর্তন হবে না এই কথার মানে হচ্ছে তোমার ভিতরে আগেও যতটুকু শক্তি জমা ছিল এখনো ততটুকুই শক্তি জমা থাকবে, বাড়বেও না কমবেও না। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য তোমার কয়টা বিষয় জিরো হইলো? আমি আরেকবার লিখতেছি। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমত তাপমাত্রার পরিবর্তন নাই, তাই ডিটি 0। এবং আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সমষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তনটাও শূন্য হয়। তার কারণ কি? ধীরে ধীরে তাপ সরবরাহ করা হয়, সো এই জন্য এখানে আর অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আগেও যা ছিল পরেও তাই থাকে। তাহলে এখন এখান থেকে আমরা আরেকটু মাথা ঘামাই কি পাবো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। আরেকটা এমসিকিউ জিজ্ঞেস করি, আমাকে বলো তো তাপগতি প্রক্রিয়ায় এমন কোন প্রক্রিয়া আছে যেখানে তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়? চ্যাট বক্সে বলো তো
তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হয়, এমন একটা মাত্র প্রক্রিয়া আছে। কোনটা সেটা? ভেরি গুড, এটা সেই আমার সমষ্ণ প্রক্রিয়া। তার কারণ কি? তার কারণটা হচ্ছে এখানে ভাই অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এখন আমি তোমাকে হালকা একটু কেমিস্ট্রি পড়াই। আমরা কেমিস্ট্রিতে পড়ে আসছিলাম পিভি সমান এনআরটি, আর ফিজিক্সের আদর্শ গ্যাসেও পড়ে আসছিলাম আমরা পিভি সমান এনআরটি। একটু বুদ্ধি খাটাও তো, বুদ্ধি খাটায় চিন্তা করো, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি পরিবর্তন হয়? জীবনও পরিবর্তন হয় না। তার মানে P1V1 সমান সমান P2V2। কেন? তার কারণ এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, মানে পিভি সমান সমান একটা কনস্ট্যান্ট। এই জন্য P1V1 সমান সমান P2V2। এটা কার সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। আমরা কি জানি তাপমাত্রা যদি চেঞ্জ না হয় তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রেসার এবং ভলিউমটা এমন ভাবে চেঞ্জ হয় যেন এদের গুণফলটা ব্যালেন্স হয়ে যায়। তার মানে সমষ্ণ প্রক্রিয়ায় P1V1 সমান সমান P2V2। তাহলে এখন আসো, আমার খুব ইচ্ছা করতেছে আমি সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের মানটা বের করে ফেলবো। তাহলে কৃত কাজ DW মানে কি? PdV। আচ্ছা, একটু চালাকি করে এটা কাজ করি। আমি এখান থেকে পিভি সমান এনআরটি তো জানতাম, আমি যদি এখানে পি এর পরিবর্তে এটা লিখি পি সমান সমান এনআরটি ডিভাইডেড বাই ভি, আমি কারো কোনো ক্ষতি করছি? কোনো ক্ষতি করি নাই। তাহলে আসো এই মানটাকে ঠাস করে বসাই দিই। পি এর পরিবর্তে লিখলাম এনআরটি ডিভাইডেড বাই ভি, আর পাশে থাকলো ডিভি। তাহলে কৃত কাজের মানটা হচ্ছে এটা। কিন্তু আমার তারপরও মনটা খুশি হয়নি। কেন খুশি হয়নি? তার কারণটা হচ্ছে ডিডাব্লিউ মানে তো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, আমার দরকার সম্পূর্ণ কাজ। কিভাবে বের করব? তাহলে আমি জানি সম্পূর্ণ কাজ মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কাজকে ইন্টিগ্রেশন করো। তার মানে সোজা বাংলা হচ্ছে এনআরটি ইন্টিগ্রেশন ডিভি ওভার ভি। এনআরটি কেন বের করে দিলাম? এন তো মৌল সংখ্যা, আর তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি তো তাপমাত্রা, সবই কনস্ট্যান্ট। কিন্তু আয়তন তো কনস্ট্যান্ট না, আয়তন তো চেঞ্জ হইতেই পারে। তাই এই জন্য টান মেরে বাই করে দিলাম ডিভি বাই ভি। আমাকে সবাই চ্যাট বক্সে বলো তো ভাই এই পর্যন্ত বুঝতে পারছো কিনা যে আমি কি কি করলাম? পি এর পরিবর্তে সূত্র বসাইলাম, তারপর টান দিয়ে বাই করলাম, কারণ হলো কনস্ট্যান্ট। তাহলে এখন আমি ইন্টিগ্রেশন করব ডিভি ওভার ভি। আমার যতদূর ক্যালকুলাসের জ্ঞান আমাকে বলে ডিএক্স বাই এক্স এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে আসবে লন এক্স প্লাস সি। এই তো আমি অনেক ব্রিলিয়ান্ট। তাহলে এখন আস্তে করে মানটা বসাই দিই এনআরটি। তাহলে এখন এক্স তো নাই, এখানে কি আছে? ভলিউম আছে। তাহলে হচ্ছে লন ভি। কিন্তু তোমাকে একটা লিমিট সেট করতে হবে না। কি লিমিট দিব? আগে ছিল V1, পরে হয়ে গেছে V2। মানে আগে আয়তন ছিল V1, পরের আয়তনটা হচ্ছে V2। তাহলে এখন একটু সুন্দর করে লিখে ফেলি এনআরটি লন V2 মাইনাস লন V1, বড় মান মাইনাস ছোট মান। তো আমরা আবার লনের ক্ষেত্রে এইটাও জানি লন এ মাইনাস লন বি। এই কথার মানে হচ্ছে লন এ ভাগ বি। তার মানে ফাইনালি আমি পেয়ে গেলাম সমষ্ণ প্রক্রিয়ায় যে কৃত কাজ, দ্যাট ইজ বেসিক্যালি এনআরটি লন V2 ভাগ V1। তাহলে আমি কি চালাকি করে এটা বলতে পারি না আমি যে তাপ শক্তি দিছিলাম সম্পূর্ণটাই কাজে রূপান্তরিত হয়েছে, এবং সেটা হচ্ছে এনআরটি লন নতুন আয়তন ভাগ আগের আয়তন। তো আমি তো আরেকটু চালাক, তাহলে এনআরটি লন V2 বাই V1 এর পরিবর্তে P1 বাই P2 লিখতে পারি না? তার কারণ কি? বয়েলের সূত্র P1V1 সমান P2V2। তাহলে ফাইনালি লাল কালারের ভিতরে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের সূত্র বের করে ফেললাম, এবং আমরা এটাও বুঝে গেছি সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ মানেই হচ্ছে যতটুকু তাপ শক্তি তুমি দিবা। এখন চ্যাট বক্সে সবাই ঝাঁপায় পড়ো এবং বলো বুঝলাম নাকি বুঝলাম না। সিম্পলি বুঝে গেলে ছোট্ট করে ওয়াই লিখে দাও, তাহলেই হবে। এবং তোমরা মোস্ট ক্রিটিক্যাল পার্ট কিন্তু বুঝে ফেলছো, মানে আজকের ক্লাসের মোস্ট ক্রিটিক্যাল পার্ট তোমরা বুঝে ফেলছো। এর পরবর্তী ক্লাসে আমরা দেখবা যে আরো ডেপথের কথাবার্তা বলবো ধীরে ধীরে। কিন্তু আমাকে চ্যাট বক্সে বলো। এই তো ভেরি গুড, সবাই বুঝে গেছে। এখন ছোট্ট ম্যাথ করে ফেলি, ম্যাথ করে ফেলে দেখবা ভয়টা একদম কেটে গেছে। আমাদের যদি সময় থেকে 1 মিনিট বেশি লাগছে, স্টিল ধীরে ধীরেই বলবো, কারণ তাড়াহুড়া করে বললে পরে ভয় পাবা, কিচ্ছু বুঝবা না। ধীরে ধীরে বলতেছি। আসো এবার এখানে তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথা বলার কথা ছিল, আমি আগেই বলে আসছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? তাপ নিবও না, তাপ দিবও না। তাই ডিকিউ মানে কি? ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে
বলতে পারি ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু 0, অথবা ডিডাব্লিউ সমান সমান মাইনাস ডিইউ। জাস্ট পক্ষান্তর করছি ভাই, আর কিচ্ছু না। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে কৃতকাজ হবে এটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন দ্বারা কৃতকাজ। আমি আবার বলতেছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ দিবও না, তাপ নিবও না। মানে ধরো আমার পকেটে 1 টাকাও নাই, কিন্তু এই মার্কেটে গেছি কলম কিনতে, এটা সম্ভব? সম্ভব না। তখন ধরো একজন দয়াবান লোক আসলো, সে বললো ভাই নে, আমি তোরে টাকা দিলাম, তুই এই টাকা দিয়ে মানে বেসিক্যালি ধার করলাম। সো এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যখন কৃতকাজ করতে হয় সে ইন্টারনাল এনার্জিকে ব্যয় করতে হয়। মানে ধরো তোমার পেট ফাঁকা, তোমায় বললাম যাও 1 ঘন্টা দৌড়ে আসো, তুমি কিছু খাও নাই, তো তাপ শক্তি নেও নাই, তাও তো কাজ করতেছো। কিভাবে করলা? তার কারণ তোমার পেটে আগে থেকে যে শক্তি জমা ছিল ওই শক্তি ব্যয় হয়ে 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 তোমার কাজটা হবে। তার মানে একমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেই প্রক্রিয়া যেইখানে নিজের ভিতরের অন্তস্থ শক্তি ব্যয় করে কৃতকাজ করা হয়। এটা সূত্র আছে, বাট এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে আর পড়বো না, ঠিক আছে? তাহলে চলো আমরা একটা ছোট্ট অঙ্ক করে ফেলি। তো বলা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, শুরুতেই এই তাপমাত্রায় কনভার্ট করে দেই কেলভিনে, তাই 200 প্লাস 273 মানে 473 কেলভিন। এখানে 32 গ্রাম অক্সিজেন গ্যাসকে আমি ইউজ করে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করব। তাহলে কি হবে? তাহলে প্রাথমিক আয়তনের 1/3 হয়ে যাবে। তার মানে নতুন আয়তন হবে আগের আয়তনের 3 ভাগের 1 ভাগ, 1/3, 3 ভাগের 1 ভাগ। অথবা আমি লিখতে পারি V2 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু 1/3। এখন আমাকে বসে বলো তো দেখি কাজের মানটা কত। তাহলে আমি জানি কাজের মানটা হচ্ছে nRT ln V2 বাই V1, ডাইরেক্ট সূত্র। n মানে কি? মোল সংখ্যা। তো মোল কেমনে পাবো? তুমি অক্সিজেন কত নিছো? তুমি অক্সিজেন নিছো 32 গ্রাম। তো আমাকে সবাই চ্যাট বক্সে বলো তো অক্সিজেনের মোলার ভর কত গ্রাম, অক্সিজেন গ্যাসের 1 মোলের ভর কত গ্রাম? আমি যতদূর জানি অক্সিজেন 16 32 গ্রাম। এবং আমার প্রশ্নে কতটুকু ভর নিছে? আমার প্রশ্নে ছোট্ট হাতের m, মানে যতটুকু ভর দিছে এইটাও 32 গ্রাম। তাহলে মোল সংখ্যার সংজ্ঞা কি? যতটুকু ভর তুমি নিছো ডিভাইড বাই মোল সংখ্যার ভর। তাহলে 32 ভাগ করলে কিছুই যায় আসে না। আর এর মানটা কত? সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314, সাথে কি গুণ করব? তাপমাত্রা। তাপমাত্রা কত? 473 ইন্টু হচ্ছে লন V2 বাই V1 1/3, তাই তো? তাহলে আসো এখন সুন্দর মতো ক্যালকুলেটরের মানগুলোকে বসাই দিই, ঠাসঠুস করে অঙ্কটা সলভ হয়ে যাবে। এবং তোমরা ইন দা মিন টাইম আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে পুরো অঙ্কটা কি বুঝতে কোনো কষ্ট হয়েছে? একদম স্ট্রেট ফরওয়ার্ড, ধাম ধুম করে মান বসাই দিছি। সবাই আমাকে একটু কষ্ট করে বলো কি অবস্থা, বুঝতে পারছো নাকি বুঝতে পারো নি? ভেরি গুড। আচ্ছা, আমাকে মানটা বের করার আগে বলতে পারো চ্যাট বক্সে যে এই কৃতকাজের মানটা ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? তুই বলো তো চ্যাট বক্সে, তোমার কি মনে হয়? আমি জানি, আমি ক্যালকুলেটর ছাড়াই বলতে পারবো এই মানটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে। আচ্ছা, ভেরি গুড। অনেকেই অনেক রকম মতামত দিচ্ছ। এখানে কৃতকাজের মানটা নেগেটিভ হবে। এখন তো মাথায় আসতে পারে ভাইয়া নেগেটিভ কেন হইলো? তার কারণ সংকোচন হয়েছে। যখনই আয়তন কমে যাবে, সংকোচন হবে, তখনই কৃতকাজটা ঋণাত্মক হবে। এটা আরেকটা এমসিকিউ অ্যাডমিশন টেস্টের জন্য মনে রেখো ঢাকা ভার্সিটির, যে যখনই তোমার আয়তনটা সংকুচিত হয় কৃতকাজের মানটা নেগেটিভ হয়। আমি আশা করি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছো। জাস্ট এখন ক্যালকুলেটরে মান টান বসে ধামধুম করে বের হয়ে যায়। তাহলে আমাদের ক্লাস মোটামুটি আজকে এই পর্যন্তই ছিল। তোমাদেরকে আমি সমষ্ণ পর্যন্ত মোটামুটি গ্রাফ কিরকম হয়, কোন কোন কন্ডিশন আসে, এগুলো বুঝাই দিছি। ঠিক আছে? সো মনে রাখবা গ্যাসের সংকোচন মানেই কৃতকাজ নেগেটিভ, আর গ্যাস সম্প্রসারণ মানেই কৃতকাজ পজিটিভ। সো জাস্ট ফর্মুলা ছিল, মান বসাই দিছি। এখানে মোল সংখ্যা কিভাবে আসলো? তোমাকে বলছে 32 গ্রাম, তো এই 32 গ্রামকে আমি ভাগ করে দিব তার মোলার ম্যাচ দিয়ে, বা 1 মোলে যতটুকু হওয়ার কথা কাটাকাটি করলাম, ঠাসঠুস করে বের হয়ে গেল। কিন্তু সূত্র যদি না জানো ভাই তাহলে কিন্তু আর অঙ্ক করতে পারবা না। সো কষ্ট করে সূত্রটা মনে রাখতে হবে। আশা করি তোমাদের আর কারো কোনো বোঝায় প্রবলেম নাই। তো তোমার সাথে আজকে ছিলাম আমি ভোকালি তমাল, আগেই বলছিলাম 13 ব্যাচের। আর তোমাদের